সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিলেন আপিল বিভাগ। এর মাধ্যমে 14 বছর আগে বাতিল ঘোষণা করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলো। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দেন। রায় বলা হয়, ত্রয়োদশ সংশোধনী বৈধ, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এটি কার্যকর হবে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। বহুল আলোচিত এই আপিলে বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামাতের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজকের রায় তো তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাকে বাতিল করে যে রায় দিয়েছিলেন তা রিভিউ করে বাতিল করা হলো। এর মানে কি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বহাল করা হলো। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মামলায় তত্ত্বাবধায়কই একমাত্র ইস্যু নয়, তত্ত্বাবধায়কের বাইরেও প্রায় 29টা ইস্যু 15th অ্যামেন্ডমেন্টে রেজ করা হয়েছিল, যার 4টির ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট ডিভিশন, বাকিগুলোর ব্যাপারে হাইকোর্ট ডিভিশন বলেছিলেন পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছেন। এর বিরুদ্ধে আমরাও আপিল করেছি, জনাব বদিউল আলম মজুমদারও আপিল করেছেন, আরও ক্রস আপিল হয়েছে। সবগুলো বিবেচনা হবে, শুধু তত্ত্বাবধায়কের ব্যাপারে নয়, 29টা ব্যাপারেই বাকি সিদ্ধান্ত হবে ওই মামলায়। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী SM আরিফ, যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিলের রায় নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। তাবাসসুম, আপনি জানেন যে ইতিমধ্যেই আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেওয়া হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয়েছে এবং আপিল বিভাগ সেই রায়টি দিয়েছে। এই যে তত্ত্বাবধায়ক বিষয়টি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিভেদ ছিল, সেই বিভেদের আসলে মীমাংসা হয়ে গেল আজকের এই রায়ের মাধ্যমে, যেটি 2011 সালে সংখ্যাগরিষ্ঠ রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দেওয়া হয়েছিল। সেই রায়টিকে আসলে বাতিল করে আবার তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয়েছে আজকের আপিল বিভাগের যে রায়, সেটি রায়টিতে। এবং দীর্ঘ 10 দিন কিন্তু শুনানি হয়েছে এই তত্ত্বাবধায়ক ইস্যুতে, এবং আমরা দেখেছি সেখানে বিএনপি পক্ষের আইনজীবীরা শুনানি করেছেন, সুজনের পক্ষের আইনজীবীরা শুনানি করেছেন, জামায়াতের পক্ষের আইনজীবীরা যে পক্ষগুলো রিট করেছিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের জন্য তারা কিন্তু শুনানি করেছেন। এবং সেই শুনানিতে সবারই কিন্তু একটি মতামতই ছিল যে তত্ত্বাবধায়ক পুনর্বহাল চায়, এবং সেই সাথে রাষ্ট্রপক্ষও কিন্তু এর বাইরে না, রাষ্ট্রপক্ষও একই রকমের কিন্তু তারা প্রত্যাশা করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। অতএব সবার যখন একই সুর ছিল, সেখানে আসলে অন্য কোনো রায় হওয়ার ক্ষেত্রে একটু রায়ের ভিন্নতা হওয়ার সুযোগও হয়তো ছিল না। প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বিচারপতি বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের রায় দিয়েছে। রায়ের পরে কিন্তু আসলে আমাদের গণমাধ্যমের সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে বিএনপি জামায়াতের পক্ষের যে আইনজীবী রয়েছেন তারা কথা বলেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। সুজনের পক্ষের আইনজীবীরা তারা সবাই বলেছেন যে এটি একটি মাইল ফলক হয়ে থাকবে, এবং এই রায়টি সর্বশেষ রায়, এরপর আর এই বিষয় নিয়ে কিন্তু কোনো কথা বলা বা প্রশ্ন তোলার সুযোগ থাকবে না আদালতে, এটিও কিন্তু আসলে তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয়, যে একটি সাবমিশন কিন্তু এই রায়ের মাধ্যমে দিয়েছেন আপিল বিভাগ, সেটি হলো এই আজকে তত্ত্বাবধায়ক রায়ের মাধ্যমে আজকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলেও কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে কার্যক্রম, সেটি আসলে চতুর্দশ যে সংসদ নির্বাচন আছে সেই নির্বাচন থেকে কিন্তু আসলে করতে হবে। এবং এটি যারা আইনজীবীরা রয়েছে তারা একটু বলছেন যে এটি আসলে সুযোগ নেই, এবারে যে আগামী নির্বাচন আছে সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরার সুযোগ নেই, কারণ আইনের যে ব্যারিয়ার আছে, যে সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, সেটির আসলে সুযোগ নেই বিধায় কিন্তু আসলে চতুর্দশ যে সংসদ নির্বাচন আছে সেই নির্বাচন থেকে এটি কার্যকরের সাবমিশন কিন্তু এই আদালত দিয়েছেন। এবং এখন আমরা অপেক্ষা করছি অ্যাটর্নি জেনারেল অফিসে, এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি কথা বলবেন গণমাধ্যমের সাথে। আমরা যতটুকু জানতে পেরেছি তার এই রায়ের পর তার প্রতিক্রিয়া কি, সেটি আসলে আমরা পরবর্তী সংবাদে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে পারবো। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর আপিলের রায় নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী SM আরিফ।
জুলাই গণ অভ্যুত্থানে ২৪-এর ৫ আগস্ট আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হকের জেরা আজ। আসামিপক্ষ ও স্টেট ডিফেন্স আইনজীবীরা তাকে জেরা করবেন। বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা শুরু হবে। রাজসাক্ষী আফজালুলের জেরা শেষে আরও ২-৩ জনের সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। এরপরই যুক্তিতর্ক হবে মামলাটির। সব মিলিয়ে আগামী মাসের মাঝামাঝিতে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ার ইঙ্গিত দিয়েছে প্রসিকিউশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও দলের পক্ষ থেকে দোয়া মিলাদ ও অর্থদান ছাড়া অন্য কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি। ১৯৬৫ সালের এই দিনে জন্ম নেওয়া তারেক রহমান বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তার ডাকনাম পিনো। লেখাপড়া শেষ করার আগেই মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলার বিএনপির সদস্য হন তিনি। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তারেক রহমান। এরপরই দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন। 1-11 সরকারের সময় তাকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকারও হতে হয়। এক পর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে চলে যান। সেখান থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সঙ্গে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালে বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালের ৬ষ্ঠ কাউন্সিলেও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে পাঠালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারেক রহমান ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র মেয়ে জায়মা রহমান সম্প্রতি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইনশাস্ত্রে ল ডিগ্রি সম্পন্ন করেছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার লিবিয়ায় মাফিয়াদের গুলিতে মারা গেল ৩ বাংলাদেশি। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় ইঞ্জিন চালিত নৌকায় গুলি করলে প্রাণ হারায় মাদারীপুরের ইমরান, মুন্না আর বায়োজিৎ। তাদের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মাফিয়াদের গুলিতে এবার প্রাণ গেল ৩ যুবকের। মৃত্যুর খবরে পরিবারে চলছে আহাজারি। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় পরিবারের সদস্যরা। স্বজনরা জানান, একটু ভালো থাকতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন মাদারীপুর সদর উপজেলার আদিত্যপুর গ্রামের ইমরান খান। সরাসরি ইতালি পৌঁছে দেবে এমন শর্তে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সাথে চুক্তি হয় ২২ লাখ টাকায়। কিন্তু ইমরানকে লিবিয়া আটকে নির্যাতন করে পরিবার থেকে আরও ১৮ লাখ টাকা আদায় করা হয়। শেষমেশ ১ নভেম্বর লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালির উদ্দেশ্যে যাত্রা করলে ভূমধ্যসাগরে মাফিয়াদের গুলিতে মারা যায় ইমরান। পরে মঙ্গলবার ইমরানের মৃত্যুর খবর পায় পরিবার। আমার আগে বলছিল কি ১৭ লাখ টাকা দিবেন, পরে ৫ লাখ, পরে বলছে কি ২২ লাখ টাকা না দিলে আমরা গেমে দেব না। আমি পুরো টাকাটা দিয়ে দিছি। মানে আমাদের ৪০ লাখ টাকা নেওয়ার পরে কেন আমার বাইরে কন্টাক্ট করে ভোটটা চাললো না? আমার ভাই যদি কন্টাক্ট করে ভোটটা চালতো তাহলে তো আমার ভাই বাচ্চা থাকতো। আইনের যে শাস্তির প্রয়োজন আছে আমাদের আশা সেরকমই যেন আর শাস্তি সর্বোচ্চ শাস্তি হয়। আমরা ওর কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না। শুধু ইমরান নয়, একইভাবে মাফিয়াদের গুলিতে ওই দিন মারা যায় রাজৌর উপজেলার দুর্গাবতী গ্রামের মুন্না তালুকদার, ঘোষলাকান্দি গ্রামের বায়েজিৎ শেখ।
3 যুবকের মৃত্যুর পর লাশ ফেলে দেওয়া হয় সাগরে। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ওনারা বলছে যে ফুলের টোকাও লাগবে না, এইভাবে সুন্দরভাবে ওরা পার করে দেবে, লিবিয়া বর্ডারে দিয়ে দেবে, ঠিক আছে, এইভাবে কই আমাদের দিকে ওরা নিছে। বোর্ডে গুলি খেয়ে নাকি মারা গেছে, এটা আমাদের শিবন দালালে জানাইছে। আমি দালালের বিচার চাই, আমি বিচার চাই, দালালের বিচার চাই। ঘটনা জানাজানি হলে ঘরে তালা ঝুলিয়ে লাপাত্তা দালাল চক্র। দালাল শিপনের স্বজনের দাবি এই ঘটনায় জড়িত নন শিপন। ইমরান মারা গেল, সেটা কি ঘটনা? আরে দেশে বিদেশ বাহিরে তো যায়, করলে আরো নতুন তোর জানে আরো লোক যায় বিভিন্ন ধরনের, কিভাবে কি হয়েছে এটা তো আমরা বলতে পারি না। তো এই যে ইমরান মারা গেছে, ওরা নাকি গুলি পিটা মেরে ফেলেছে শিপন। সে আমি জানি না ভাই, আমি আমার শ্বশুর বাড়ি ছিলাম, আমি বেড়াইতে আসছি বাবার বাড়ি, এত কিছু আমি জানি। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। এই বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা বিষয়টা খতিয়ে দেখছি, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভুক্তভোগীর পরিবার যদি আমাদের আইনি সহায়তা চায়, মামলা করে, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। অভিযোগ আছে গত কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করছে শিপন। এরপর আত্মীয়স্বজনদের মাধ্যমে এলাকার যুবকদের খুব সহজে ইতালি নেয়ার প্রলোভন দেয় সে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার প্রায় 2 যুগ পর প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে তফসিল। সে অনুযায়ী আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট। এতে করে শিক্ষার্থী ও প্রার্থীদের মাঝে বইছে উৎসাহ উদ্দীপনা। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। 1884 সালে রাজধানীর প্রাণ হিসেবে খ্যাত বুড়িগঙ্গার কোল ঘেঁষে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ কলেজ। পরবর্তীতে 2005 সালে সেটি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর প্রথমবার ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বইছে উৎসবের আমেজ। ক্যাম্পাসের কাঁঠালতলা, ক্যাফেটেরিয়া, রফিক ভবন, শান্ত চত্বর, শহীদ মিনার সহ পুরো ক্যাম্পাসে এখন সবার মুখে মুখে চলছে যোগসু নির্বাচনের কথা। যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। আমাদের এখানে আবাসন ভাতা নাই এবং হল নাই, ক্যাফেটেরিয়ার খাবারের মান ভালো না। আমাদের আবাসন ভাতা থেকে শুরু করে আরও যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো যে মানে এক্স্যাক্টলি সমাধান করতে পারবে বা এটার একটা সুরাহা করবে, আমরা ইনশাল্লাহ তাকে ভোট দেব। যেহেতু আমি নারী শিক্ষার্থী, নারীদের নিরাপত্তা দিবে, তারপরে সব কিছুতে নারীদের একটু প্রাধান্য বেশি দিবে তাদেরকে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যোগসু নির্বাচনের আয়োজনের দাবি তুলে ক্রিয়াশীল ছাত্রনেতারা সহ সাধারণ শিক্ষার্থীরা। আমাদের মেডিকেল সেন্টারটি যেখানে কোনো একটা প্রয়োজনীয় টেস্ট পর্যন্ত করা যায় না, শিক্ষার্থীরা 24 ঘন্টা তার স্বাস্থ্যসেবার নিশ্চয়তা পায় না, আমরা সেই সমস্যার সমাধান করতে চাই। নির্বাচনে জয়ী হলে নারীদের সাইবার বুলিং, খাদ্য, আবাসন সহ সব ধরনের সমস্যার সমাধান করা হবে বলে জানান প্রার্থীরা। আমাদের ক্লাসরুমের সংকট, আমাদের ক্যাফেটেরিয়ার সংকট, চলাফেরার সংকট, পরিবহন সংকট, আবাসন সংকট, এই এতগুলো সংকট আসলে স্বল্প সময়ে ছাত্র সংসদ যারা নির্বাচিত হবে তারা কি আসলে এটা পারবে কি না। তা আমরা কিন্তু জানি যে কতটুকু কাজ আমাদের ক্যাপাবল, আমাদের ক্যাপাসিটির ভিতরে। এখানে একটি কোয়ালিফাইড যোগ্য নেতৃত্ব খুঁজে আসে, তাহলে তারা অবশ্যই মেয়েদের নিরাপত্তার ইস্যুটা অবশ্যই খুব ভালোভাবে দেখবে। পুরো ঢাকায় 2টা হল হচ্ছে, সেই হলগুলোর কাজ যথাসময়ে সম্পূর্ণ করব যাতে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান হয়। আমাদের ক্লাসরুম, আমাদের ভালো মানের লাইব্রেরি, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে গবেষণাগার, আমরা এই জিনিসগুলোতে গুরুত্ব দিব। আসছে 22 ডিসেম্বর যোগসুর ইতিহাসের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রথম ভোট দিতে মুখিয়ে আছে সকল শিক্ষার্থীরা। শিমুল খান, মাই টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন। তবে ভোটাররা বলছেন, দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসনের অবসানের পর এবার সত্যিকারের সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। অপর প্রার্থীরাও বলছেন, শুধু স্বপ্ন দেখিয়ে নয়, মানুষের জীবনমান উন্নয়নের কাজ করতে চান তারা। প্রতিনিধি সজীব শিকদারের তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। শরীয়তপুর 2 আসনের রাজনৈতিক উত্তাপ বাড়ছে নির্বাচনের সময় ঘনিয়ে আসায়। প্রার্থীরা মাঠে নামছেন আর ভোটাররাও অপেক্ষা করছেন শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর 2 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর প্রথমবার নির্বাচনী এলাকায় আসেন শফিকুর রহমান কিরণ। ঢাকা থেকে সড়কপথে এলাকায় পৌঁছলে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গণসম্বর্ধনা দেওয়ার জন্য আমরা হাজার হাজার লোক এখানে অবস্থান নিয়েছি। শরীয়তপুর
উন্নয়নের দিকটা পিছনে আছি। আমাদের শরীয়তপুর উন্নত হবে, এটাই আমরা আশা করি। ধানের শেষে ভোট দিয়ে শফিকুর রহমান কিরণকে আগামী জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। আশা করি সর্বোপরি শরীয়তপুরের 2 আসনের সকল স্তরেই জনাব শফিকুর রহমান কিরণ উন্নয়ন করবেন। শফিকুর রহমান কিরণ সাহেবকে সংসদে পাঠান এবং খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন। শফিকুর রহমান কিরণ ভাইকে এমপি হলে আশা করি নড়িয়া সখীপুর অঞ্চলে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে। বিভিন্ন জায়গায় যে অনুন্নত এলাকা আছে সেইগুলা ব্রিজ কালভার্ট উন্নয়ন করে এদেশের মানুষের পাশে থাকবেন। আগামীতে জিয়াউর রহমানের জাতীয় শক্তিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ওনাকে আমাদের প্রয়োজন। এরপর তিনি অংশ নেন সখীপুর বিএনপি আয়োজিত দলীয় গণসংবর্ধনায়। এ সময় তিনি বলেন, কাজ করবেন মানুষের জীবনমান উন্নয়নের প্রত্যাশা পূরণে। খালেদা জিয়া তথা তারেক রহমানকে আগামী দ্বাদশ নির্বাচনে জানের শীষ মার্কায় ভোট দিয়ে আমরা এই নির্বাচনী এলাকার সারা দেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। পটুয়াখালীর বাউফলের হাট বাজারে মিলছে অনুমোদনহীন নিম্নমানের চিপস। বিপজ্জনক বিষয় হলো এইসব চিপসের ভেতরে পাওয়া যাচ্ছে আসল টাকার মতো দেখতে নোট। এতে বিভ্রান্ত হচ্ছে কোমলমতি শিশু এবং সাধারণ মানুষ। প্রতিনিধি ওহিদুজ্জামান ডিউকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। পটুয়াখালীর বাউফল উপজেলা দেশের অন্যতম শিক্ষিত জনপদ। এখানে আছে 13টি মহাবিদ্যালয়, 72টি মাদ্রাসা, 55টি মাধ্যমিক এবং 239টি প্রাথমিক বিদ্যালয়। আর ঠিক এসব বিদ্যালয়ের প্রবেশ পথেই দোকানেই মিলছে অনিরাপদ শিশু খাদ্য। দোকানের তাকজুড়ে পাওয়া যাচ্ছে অনুমোদনহীন চিপস। প্যাকেটে নেই কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ কিংবা অনুমোদনের সনদ। আর প্যাকেট খুললেই মিলছে বিভিন্ন মূল্যমানের টাকার নোটের মতো দেখতে কাগজ। বলতেছে ভাইয়া এটা রাখেন, ভালো চলবে। তো আমি আবার হিসাব করলাম যে তাহলে রাখি, বাচ্চাগুলো ওরা আসে অনেক সময় মানে স্কুল কলেজের কাছেই ভালো চলে। চিপসের ভিতরে 200 টাকার নোট, 1000 টাকার নোট, 500 টাকার নোট। এটা একটা অভিনব পদ্ধতি বাইর করছে কোম্পানি, কিন্তু কোম্পানির কোনো নাম পাওয়া যাচ্ছে না। মানে চিপস অনেক বাচ্চা খায়ও না, দেখা যায় ফালাই দিচ্ছে, টাকা পায় মনে করে যে 200 টাকা 100 টাকার নোট, এই জন্য ওই চিপসগুলো কিনতে আসে। আকৃতি, রং আর নকশায় এগুলো আসল টাকার হুবহু অনুরূপ। কোথাও কোথাও ছোট করে লেখা খেলনা টাকা, তবে বেশিরভাগ নোটেই নেই এমন কোনো চিহ্ন। ফলে নোট পাওয়ার আশায় শিশুরা আগ্রহ ভরে কিনছে এসব চিপস। 5 টাকা দিয়ে কিনেছি এবং এটা টাকার জন্য কিনেছি, তাই আমি 500 টাকা পেয়েছি। এই চিপস থেকে 200 টাকা পেয়েছি, আর এটা আমি টাকার জন্য কিনছি, আর এটা 5 টাকা দিয়ে আমি কিনছি। পথে ঘাটে পড়ে থাকা এসব নোট অনেকেই আসল ভেবে কুড়িয়ে নিচ্ছেন, পরে বুঝতে পেরে পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে। এদিকে অনুমোদন ছাড়াই এসব চিপস সহজেই পৌঁছে যাচ্ছে শিশুদের হাতে। বাচ্চাদের নিষেধ করা সত্ত্বেও তারা তো বোঝে না। এইগুলো যে বাজারে যাতে না বিক্রি করতে পারে সেই ব্যবস্থা যেন তারা নেয়। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি নজরে এসেছে, তবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিভিন্ন ধরনের খেলনা টাকা এটি দেওয়া হচ্ছে, এটি আসলে কতটুকু যৌক্তিক বা নৈতিকতা সম্বলিত, অথবা শিশুদের ক্ষেত্রে এই ধরনের প্রলোভন করা আসলে আদৌ যায় কিনা, এটি অবশ্যই একটি চিন্তার বিষয়। কাজে এই বিষয়টার আইনানুগ বিষয়ে গতভাবে যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, আমরা আসলে সেই ব্যবস্থাই নেব। আইন বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের দণ্ডবিধির ধারা 489A এবং 489E অনুযায়ী মুদ্রার অনুকরণ, প্রচার বা বাজারজাতের সর্বোচ্চ শাস্তি ও যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া বাংলাদেশ ব্যাংকের 2017 সালের বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা আছে, টাকার অনুরূপ কোনো নকশা, প্যাকেজিং বা বিজ্ঞাপনে ব্যবহার নিষিদ্ধ। অন্যদিকে অনুমোদনহীন শিশু খাদ্যের রয়েছে কঠোর আইন, তবে এসব আইনের প্রয়োগ চান স্থানীয়রা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। এবার গ্রাম বাংলার খবর।
মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় আকলিমা বেগম নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় পেয়ারা বেগম নামে আরও এক নারী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালককে আটক করেছে পুলিশ। বুধবার মুন্সিগঞ্জ শ্রীনগর সড়কের হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় দুই নারী সিরাজদিখান থেকে হাতিমারা মেলায় কাপড় কিনতে আসেন। মেলা এলাকার কাছে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানটি তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে দুইজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রামে বুরঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। বুধবার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালকের নাম মুজিবুর রহমান। প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাহাট স্থলবন্দর থেকে পাথর ভর্তি 3 চাকার একটি দ্রুতগামী ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গেলে উল্টে যায়। এতে মোটর সাইকেল আরোহী বেঁচে গেল। ট্রলি চালক পাথর ভর্তি ট্রলির নিচে চাপা পড়ে। লোকজন ছুটে এসে পাথর সরিয়ে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বুরঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠালে তার মৃত্যু হয়। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় 68 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 200 থেকে 250 জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে 10 জনকে আটক করেছে পুলিশ। বুধবার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে ঘটনাস্থলে ডিউটিরত এক এসআই সহ 2 কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক আরও বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দিয়ে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে মিছিল করছিল। ভোলার চরফ্যাশনে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অভিযোগে ওষুধ ও কসমেটিক্স আইনে 6টি ব্যবসা প্রতিষ্ঠানকে 39,000 টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবির সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক করা হয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবি সীমান্তে রানীনগর বিউপির টহল দল ভারতের জয়পুর জেলার নাগরিক সায়দা বেগমকে আটক করে। পরবর্তীতে সায়দা বেগমকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান 29 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার। সিলেট 3 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালিক বলেছেন, দেশের ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীদের যৌথ আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। একই সঙ্গে সিলেটের নিখোঁজ নেতা M ইলিয়াস আলী সহ সব গুমের শিকারদের দ্রুত সুস্থ অবস্থায় ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন। বুধবার দক্ষিণ সুরমার তেতুলস্থ তার নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি সব কথা বলেন। মতবিনিময় সভায় সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ATM ফয়েজ, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি গোলাম রব্বানী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে রাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দিনাজপুর 6 আসনের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর SZM জাহিদ হোসেনকে নির্বাচিত করার বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শিয়ন আলম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক পবন কুমার সহ জনপ্রতিনিধি, ইউনিয়ন পর্যায়ের বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ সহ আরো অনেকে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পূর্বভাগ ইউনিয়ন মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান, পূর্বভাগ বিএনপির সহসভাপতি আইয়ুব খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জজ মিয়া এবং সোহাগ চৌধুরীর সঞ্চালনায় সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাতুল্লাহ, প্রচার সম্পাদক আলী আজগর পাঠান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের কোনাবাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা পরিচালনা করেছে বিএনপি। বুধবার কোনাবাড়ি জেলখানা রোডের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিপলু বক্সি সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে মতবিনিময় সভা হয়েছে। টঙ্গীর আহসানুল্লাহ সরকার মাদ্রাসা কমপ্লেক্সে বাবর আলীর সভাপতিত্বে ও আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় ৫৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসানুদ্দিন সরকার। এ সময় মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুদ্ধ একটা করেছে আর একটা যুদ্ধ করব এবং চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সারওয়ার আলমগীরের সমর্থনে গণমিছিল করেছে নাজিরহাট পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো। নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক এমপি ও সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। বুধবার কালীগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য উপজেলার সাবেক সভাপতি এবাদুল ইসলাম। লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে স্থানীয়দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলার কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক এস.এ. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সকল রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যম কর্মীরা অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট কৃষার সঞ্চালনায় স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার রুহুল আমিন ভুইয়া, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ইব্রাহিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কঙ্গাই গ্রামে এই লিফলেট বিতরণ করেন কুমিল্লার উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডক্টর সাইফুল্লাহ বাপ্পি।
ভোলায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডাক্তার শামীম রহমান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসনের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সেবা প্রদান ব্যবস্থা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক আলোচনা হয়। সভায় জেলা প্রশাসক বলেন, উন্নয়ন ধারার অগ্রগতি ও জনগণের সেবাকে নিশ্চিত করতে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নরসিংদীর বেলাবতে পানি আইন 2013 এর কার্যকর প্রয়োগে বাংলাদেশের পানি সম্পদের প্রাপ্যতা এবং ভূগর্ভস্থ পানির ধারক স্তরের নিরাপদ আহরণ সীমা নিরূপণ শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় পানি সম্পদে গ্রামীণ অংশগ্রহণমূলক সমীক্ষায় প্রাপ্ত তথ্যের সঠিকতা নিরূপণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পানি সম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ পরিকল্পনা প্রকল্পের পরামর্শক অতিরিক্ত সচিব আব্দুস সামাদ, প্রকৌশলী ফয়সাল মেহেদি, ফিল্ড কোঅর্ডিনেটর হোসাইন মোহাম্মদ হৃদয়। ফরিদপুরে ভাঙ্গায় ব্রি ধান 103 জাত চাষাবাদ উদ্বুদ্ধকরণে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় ভাঙ্গা ফরিদপুর এর আওতায় ব্রি ধান 103 এর প্রদর্শনী ফসল কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল পার্টনার প্রকল্প ব্রি অঙ্গ এর অর্থায়নে উপজেলার হামিরদি ইউনিয়নের চৌধুরীকান্দা গ্রামের কৃষক মাজেদ সর্দারের জমির ফসল কর্তন অনুষ্ঠিত হয়। বৈজ্ঞানিক কর্মকর্তা উর্মি রানী সাহার সঞ্চালনায় ব্রি আঞ্চলিক কার্যালয় ভাঙ্গা এর সিএসও ডক্টর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রি এর সিএসও এবং পার্টনার প্রকল্পের এপিডি ডক্টর আব্দুল কাদের। বঙ্গোপসাগরের এক টানে 2টি ট্রলারে 200 মন ইলিশ ধরা পড়েছে। এফবি সাফওয়ান 1 ও এফবি রাইসা নামের 2 ট্রলারে এসব মাছ বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। পরে বিভিন্ন দাম 53,50,000 টাকায় মাছগুলো বিক্রি করা হয়। গতকাল বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাইফ ফিশ নামের আড়তে এসব মাছ বিক্রি করা হয়। এর আগে গত সোমবার কুয়াকাটা থেকে 70 কিলোমিটার গভীরে সমুদ্রে মাছগুলো ধরা পড়ে। 2025 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উৎকৃষ্ট ফলাফল অর্জনকারী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর রমনা রেজিমেন্টের ক্যাডেটদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার উত্তরায় অবস্থিত বিএনসিসি প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সাইদ আল মসুদ। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন রমনা রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক। সম্মানিত প্রধান অতিথির সম্মানিত এসএসসিতে ভালো ফলাফলের জন্য 69 জন এবং এইচএসসিতে ভালো ফলাফলের জন্য 254 জন, মোট 323 জন ক্যাডেটদের বিভিন্ন বিভাগে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। দিনাজপুরের পার্বতীপুরে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন হয়েছে। গতকাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট বৃন্দের উদ্যোগে মানববন্ধন করা হয়। এ সময় পার্বতীপুর উপজেলা কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট শম্পা খাতুন, একরামুল হক, ফার্মাসিস্ট মেহেদি হাসান রাজু ও রাসেল আহমেদ সোহাগ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন রাসেল, জহিরুল ইসলাম, বায়োজিৎ, আব্দুল মালেক, মুসলেউদ্দিন সুমন, শাকিল, সনাতন পাজা, সোহেল জীবন, আবির সহ অনেকে।